নমস্কার। গল্পকথক রীতির গল্পের আসরে আজকে আপনারা শুনবেন অসময় উপন্যাসের অষ্টম পর্ব। আজকে শুরু করছি মোহিনী। আজ নয় কাল করে শেষে আজ আমি অবিনকে চিঠি লিখতে বসলাম। কাগজ কলম সাজিয়ে বিছানায় উপুর হয়ে শুয়ে আমি অবিনকে চিঠি লিখতে বসেছি। বাইরে নতুন বাদলার বাতাসের সঙ্গে টিপটিপে বৃষ্টি পড়ছে। বাড়ির মধ্যে কোথাও কোনো সাড়া নেই। যে যার ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। অনেকটা রাত হলো। এসব কেউ দেখলে শুনলে ভাববে মোহিনী পাগল হয়েছে। আমায় কেউ দেখছে না এই যা রক্ষে, ঘরের বাতিটার চোখ থাকলে ও শুধু দেখছে। আমি কলমের ডগায় আঁচড় কেটে কেটে একটিও দাগ ফুটোতে পারিনি। কালি ফুরিয়ে গেছে। গালে কলম ঠেকিয়ে বসে আছি। কালি না থেকে কলমটা আমায় বাঁচালো। অবিনকে আজও আমার আর চিঠি লেখা হবে না। এখন আবার কালি ভরার গা নেই আমার। বরং এই যে বাধাটুকু শেষে পড়ল, এতে আমি আপাতত বাঁচলাম। এখান থেকে ফিরে গিয়ে অবিন আমায় এই নিয়ে 3টে চিঠি লিখল। তার প্রথম চিঠিটা আমি গ্রাহ্যের মধ্যে আনতে চাইনি। ভেবেছি চিঠির তাগিদটা ছিল সৌজন্যের। বাকিটুকু যা লিখেছে সেটা তার স্বভাব। আমি 7-5 ভেবে পাল্টা এক জবাবও দিয়েছিলাম ছোট করে। ভেবেছি অবিন যদি ওখানেই থেমে যায়, কিন্তু সে থামেনি। আবার চিঠি এলো। আমি আর জবাব দিইনি। তার উৎপাত প্রশ্রয় পাবে এই ভয় ছিল আমার। চিঠির জবাব না পেয়ে অবিন চুপ করে আছে দেখছিলাম, কিন্তু তারপরেই আবার চিঠি এলো। চিঠিটা এসেছে আজ 5 দিন হয়ে গেল। অবিন তার আগের চিঠির জবাব পায়নি বলে এটা যে লিখেছে তা ঠিক নয়। বারবার পড়েই আমার মনে হয়েছে আমি হয়তো এই চিঠিতে উপলক্ষ, সচিদাই উদ্দেশ্য। অবিন আমায় যে কথাটা বোঝাতে চেয়েছে তা হলো, জ্যাঠামশাই যদি কোনো কারণে সচিদাকে কলকাতায় পাঠাতে না পারেন, আমি যেন সেই ব্যাপারে চেষ্টা করি। সচিদার অসুখ বিসুখ নিয়ে যেসব কথা উঠেছে, অবিন আমায় তা মোটামুটি জানিয়ে দিয়েছে। চিঠির মধ্যে বাকিটুকু যা, তা হলো ওর পাগলামি। অবিন যে অবিনই, এটা অন্তত আমার আর জানতে বাকি নেই। ভেবেচিন্তে আমার মনে হচ্ছিল এবারকার চিঠির জবাবটা আমার দেওয়া উচিত। জ্যাঠামশাই এতদিন চুপ করে বসে নেই। অবিনকে যে চিঠি দিয়েছেন তা আমি বুঝতে পারি, তবু আমারও হয়তো একটা জবাব দেওয়া দরকার। সচিদা কলকাতায় যেতে রাজি হয়ে গেছে। প্রথম প্রথম হচ্ছিল না, তারপর রাজি হলো। সচিদা কাল বিকেলেও এই বাড়িতে এসেছিল। তার আগেও এসে জ্যাঠামশাইয়ের সঙ্গে কথাবার্তা বলেছে। জ্যাঠামশাইয়ের মুখ থেকেই আমি শুনলাম কলকাতায় যাওয়া ঠিক করে ফেলেছে সচিদা। কাল যখন সচিদা এলো, কথা বলতে বলতে আমি আবার তার কলকাতায় যাওয়ার প্রসঙ্গটা তুললাম। আমি বললাম, তাহলে তুমি কবে যাচ্ছ? সচিদা আমার মুখের দিকে তাকিয়ে থাকলো তো থাকলোই, কথাও বলল না, চোখের পাতাও ফেলল না। কেমন এক বেখেয়ালে চেয়ে রইল। আমি অবাক হয়ে বললাম, কি হলো তোমার? না, আমার কেমন যেন হয়ে গেল। কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। অদ্ভুত তো, এইরকম তোমার প্রায়ই হয় নাকি আজকাল? না। কবে যাবে ঠিক করেছ? শীঘ্রই যাব। 2-4 দিনের মধ্যে? না না, অত তাড়াতাড়ি পারবো না। আমার ছোটোখাটো কয়েকটা কাজ রয়েছে এখানে, সেরে তারপর যাব। তোমার এইসব কাজ ছাড়ার সময় পরেও পাবে। তার আগেই কলকাতা থেকে ঘুরে এসো, এটা তো আগে দরকার। সচিদা আমার চোখের দিকে চেয়ে থাকলো। তারপর দেখি তার রোগা রোগা তামাটে ডান হাতটা কপালের কাছে ছুঁয়ে রাখলো। বলল, মানু, আমি আর আসবো না। সচিদার কথা শুনে আমার বুকের ভিতরটা কেমন করে উঠল। দুঃখে মানুষের বুক টনটন করে, ভয়ে কাঁপে, দিশেহারা হলে থমকে যায়।
আমার যে কি হলো বুঝতে পারলাম না। বুকটা মোচড় দিয়ে কেঁপে থমথম করতে লাগলো। আমার মুখও হয়তো শুকিয়ে গিয়েছিল। কোনো রকমে সামলে নিয়ে বললাম, তুমি কি করে জানলে তুমি আসবে না? সচিতা কথার কোনো জবাব দিল না। আমি তার দিকে চেয়ে থাকলাম। অনেকক্ষণ পর সচিতা বলল, চলো একটু বাইরে গিয়ে বসি। ঘর থেকে আমরা বাইরে এলাম। কমলা তখন ঘরে ঘরে আলো দিচ্ছে। আয়না ঠাকুর ঘরে সন্ধ্যের প্রদীপ দিয়ে শাঁখ বাজাচ্ছে। অভ্যাসবশে আমি আকাশের দিকে তাকিয়ে পলকের জন্য চোখ বুজলাম। বাগানে এসে ঘুরে ঘুরে আমরা পূব দিকে হর্তকিতলায় এসে দাঁড়ালাম। গাছটা আমি জন্ম দেখছি। পুরনো গাছ, কবে যেন ইট পাথর দিয়ে তলাটা বাঁধানো হয়েছিল গোল করে, সেই সব আর নেই প্রায়। রোদে ভেঙে চুরে গেছে, কিন্তু ভাঙা ইট, মাটি, গাছের পাতা আর শেকড় মিলে মিশে একটা ঢিবি হয়ে রয়েছে। হর্তকি গাছটা একেবারে বুড়ো হয়ে গেছে, তার ডাল মরে গেছে। একটা দুটো শুকনো মতন ডালপালায় অল্প কটি পাতা, 2-5টি ফল বড় জোর। আমরা কিছু ভেবে চিনতে এই গাছটার কাছে আসেনি। হাঁটতে হাঁটতে এমনিই চলে এসেছি একেবারে অন্যমনস্কভাবে। গাছটার তলায় দাঁড়িয়ে আচমকা আমার খেয়াল হলো, একসময় সচিতার এই জায়গাটা খুব পছন্দ হতো। আমরা এর তলায় বসে কত রকম গল্প করতাম। তখন গাছটার ডালপালা ভর্তি হয়ে থাকত, অজস্র পাতা ছিল, হর্তকি তলায় কত ফল ঝরে পড়ত। আমার ইচ্ছে হলো না এইখানটায় দাঁড়াই। সচিতাকে বলতেও পারলাম না। সচিতা নিজেই বলল, বসি। বলে ঢিবির একপাশে বসে পড়ল। আমি বললাম, এই জায়গাটা তো পরিষ্কার নেই, এখানে বসলে? গাছের পাতায় কি হবে, বসো বসো। সদ্য পূর্ণিমা গিয়েছে, আকাশ জুড়ে জ্যোৎস্না থাকার কথা। ময়লা ময়লা আলো ফুটছিল, তবুও জ্যোৎস্না নেই। মেঘ জমে আছে মাথার উপর, ঘন করে নয়, সকাল থেকেই আসছে যাচ্ছে আবার আসছে। পশ্চিমের দিকের পাহাড়টার মাথা কালচে হয়ে আছে সারা দিন। বর্ষার প্রথম মেঘ ভেসে আসছে। আমি বসলাম এক পাশে। সচিতা বসে থেকে থেকেই বলল, তুমি তখন কি বলছিলে? বলছিলাম, তুমি আগে থেকেই অমঙ্গল গাইছো কেন? অসুখ করলে কি তার খারাপটুকু ভাবতে হয়? কোনো কিছু না জেনেই তুমি আগের থেকেই গাইতে বসেছ তুমি আর আসবে না। এইসব আবার কি কথা? আমার মন যে বলছে মানু, এইরকমই বলছে। তোমার মনের কথা বাদ দাও তো, ও তো কতকাল ধরেই বলছে। তুমি মানু অনেক কিছু বিশ্বাস করো না, কিন্তু আমি করি। ওটা তোমার বিশ্বাস নয়, মনের ভয়। আমার ভয় বলো ভাবনা বলো, তা তো মিছিমিছি নয়। আমার শরীর খারাপ, অসুখ বিসুখ নিয়ে আগেও ভুগেছি, কিন্তু এইরকমভাবে বলিনি কখনো। কিন্তু এবার আমি বলছি। সচিতার মন সত্যিই না মিথ্যে বলছে আমি তা জানি না, তবে এবার ফিরে আসার পর তাকে দেখলে ভয়টাই হয়। অবিনামায় যতটুকু লিখেছে তা থেকে আমি বুঝতে পেরেছি ভয় পাবার মতনই অবস্থা দাঁড়িয়েছে। সচিতাকে এইভাবে ফেলে রাখা যায় না। আমি চুপ করে রয়েছি দেখে সচিতা নিজেই আবার বলল, পুজো পর্যন্ত এবার এখানে থাকার আমার খুব ইচ্ছা ছিল মানু, খুব ইচ্ছা ছিল। আমার আর থাকা হলো না। চোখে জল ভরে এলে যেমন টলটলো করে, সচিতার গলার স্বর বেদনায় যেন সেই রকমই টলটলো করছিল। বড় মায়া লাগে কথাগুলো শুনলে। মুখটি বড় বিষাদ ভরা। আমি বললাম, তোমার ইচ্ছে মিটবে সচিতা, তুমি আগে থেকে অত ভেবো না তো। আমার কোন ইচ্ছেটা মিটেছে বলো তো? কথাটা এত আচমকা, এত সহজভাবে বলল সচিতা যে আমি প্রথমটায় তেমন কান দিতে চাইনি। তারপরই তার রোগা দুর্বল দুঃখমাখা মুখের দিকে তাকিয়ে কোথায় যেন ঘা খেলাম। সচিতা স্পষ্ট না বললেও আমি বুঝতে পারলাম সে কোন কথা বলতে চাইছে।
সচিদাকে আমি আমার জ্ঞান হওয়া পর্যন্ত দেখে আসছি। তার জীবনে যতটা আমার জানা এতটা বোধহয় অন্য কারও নয়। যতদিন সে এখানে থেকেছে ততদিন তার নাড়ি নক্ষত্র আমি জেনেছি। তারপর সে আমায় হয়তো অনেক কিছুই জানতে দেয়নি, আমিও জেনে নিতে চাইনি। আমি চুপ করে থাকলাম। সচিদা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার জীবনটা ভগবান কেন যে এমন করে গড়লেন আমি বুঝতে পারি না মানু। সব সংসারেই দুঃখ কষ্ট শোক আছে, কিন্তু আমার বেলায় সে যেন সেই 14-15 বছর থেকে যে দুঃখ শুরু হয়েছে, কষ্ট শুরু হয়েছে, তার আর কোনো শেষ নেই। দেখে দেখে আমার মনে হয়েছে আমার ওপর আক্রোশটা ভগবানের যেন বড়ই বেশি। কেন যে তা তো বুঝলাম না। আমার বুক জুড়ে দুঃখ জমে উঠছিল। বেচারি সচিদা, সে যা বলছে তার একটি কথাও মিথ্যে নয়। কি ভাগ্য নিয়েই যে এসেছিল মানুষটা, সংসারে কোথাও একটু সুখ শান্তি পেল না। ছেলেবেলা থেকে সে ঘা খেয়ে যাচ্ছে। ওকে দেখলে মনে হয় ভগবানের নিষ্ঠুরতার শেষ নেই, সীমাও নেই। আমি একসময় ওর ভাগ্যের দিকে তাকিয়ে বুক বেঁধেছি। অত ঘা খেয়েও তার সহ্য শক্তি ছিল। মানুষের কত আর শক্তি থাকে। সচিদাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু আমি জানি তার আর সেই শক্তি নেই। মানু, হুম? তোমায় একটা কথা বলবো। আমি জ্যাঠামশাইকে বলেছি তাকে আমার সঙ্গে কলকাতা যেতে হবে না, আমি একলাই যাব। কিন্তু উনি রাজি হচ্ছেন না। তুমি ওকে বলো ওর যাবার কোনো দরকার নেই। আমি ভেবেছিলাম সচিদা অন্য কিছু বলবে। বললাম, জ্যাঠামশাইকে তো আমি বলেছি, উনি শুনছেন কই। তাছাড়া আয়নাকে এবার উনি নিয়ে যাচ্ছেন। আয়না আমার সঙ্গেই চলুক। তোমার সঙ্গে যেতে তো পারে অনায়াসেই, কিন্তু আয়না ওখানে গিয়ে থাকলো আর জ্যাঠামশাই গেলেন না, তাতে কোনো কাজ কি হবে? জ্যাঠামশাইয়ের ইচ্ছে আয়নাকে দেখাবেন, নিজেও ছেলে দেখবেন, বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলবেন। জ্যাঠামশাই তাই বলছেন, কিন্তু আমি তাকিয়ে থাকলাম সচিদার দিকে। সচিদা কিছু যেন ভেবে আস্তে আস্তে করে বলল, তুমি এখানে থাকবে? আমি আর কোথায় যাব? বলে উঁচু মুখে তাকাতেই দেখি ঘুটঘুটে একটা মেঘ মাথার ওপর এসে গেছে, আর বেশ অন্ধকার হয়ে গেল। বড় করে নিঃশ্বাস ফেলে সচিদার দিকে তাকালাম। তাকিয়ে হঠাৎ আমার মনে হলো সচিদা বোধহয় বলতে চাইছিল, আমি কি কলকাতা যেতে পারি না? কথাটা আমার মনে হলো আচমকাই। তারপর কতক্ষণ ধরে সচিদাকে নজর করে বুঝবার চেষ্টা করলাম, সচিদা কি মনে মনে চাইছে আমি তার সঙ্গে যাই? অন্ধকারের জন্য সচিদাকে অস্পষ্ট করে যা দেখলাম তাতে কিছু বোঝা গেল না। সে আমায় তার সঙ্গী হতে ডাকবে কেন? যখন তার সময় এসেছিল তখন সে ভয়ে ডাকতে পারেনি। আজ তার ডাকার কোনো কারণ নেই। আমি নিজেই শূন্য হয়ে আছি। সে আমায় আর কোন ফাঁকার মধ্যে নিয়ে যাবে? হরিতকিতলায় আমার আর বসে থাকতে ভালো লাগছিল না। কবে কোন দিন এর নিচে দাঁড়িয়ে আমাদের ছেলে মানুষই ভাবনা নিয়ে খেলা করেছি, তার কথা আজ মনে করে লাভ নেই। এই বয়সে ওইসব মনে করে আমার কি হবে? আমায় নিষ্ঠুর ভাবলে ভাবো, আজ আমি ছড়ানো কড়ি খুঁজতে পারবো না। সচিদা, বলো। চলো উঠি। এই দেখো কেমন অন্ধকার হয়ে আসছে। এই লতাপাতার মধ্যে বসে থাকা আর উচিত নয়। আর একটু বসে সচিদা উঠল। বাগান দিয়ে আস্তে আস্তে সচিদা বলল, আমার পুরনো কিছু জিনিসপত্র ঘাঁটতে গিয়ে তোমার একটা জিনিস পেলাম। আমার জিনিস? কি? দেখলেই বুঝতে পারবে, যাওয়ার আগে দিয়ে যাব। বলে সচিদা একটু হাসল। আমি অনেক ভেবেও বুঝতে পারলাম না কি জিনিস। জানতে চাইলে সচিদা হয়তো বলতো, আমার ছেলে মানুষই করতে ইচ্ছে হলো না,
কৌতূহল থাকলো খানিকটা, তা নিয়ে মাথা ঘামালাম না। বারান্দায় জ্যাঠামশাই সুচিতার জন্যই অপেক্ষা করছিলেন। ডেকে নিয়ে গেলেন তার ঘরে। কাল রাত্রিটা আমার ভালো কাটেনি। ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে। শেষ রাতে বৃষ্টি নেমে গেল। বিছানায় উঠে বসে দেখি ঘুটঘুটে অন্ধকার। ভীষণ করে মেঘ ডাকছে, বাজ পড়ছে, আর তোড়ে বৃষ্টি নেমেছে। অল্প করে উস্কানো আড়াল দেওয়া বাতিটা নিভে গেছে। বাতি জ্বালাবার উপায়টুকুও ছিল না। অন্ধকারে হাতড়ে হাতড়ে জানালা বন্ধ করে দিয়ে আয়নার জন্য ভাবনা হলো। সে কি ঘুম ভেঙে জানলা বন্ধ করেছে? আয়না অবশ্য এমনিতেই জানলা টানলা খুলে শোয় না বড়। যদি ভয় পেত তবে আমার দরজায় ধাক্কা দিয়ে ডাকত। কি করি ভেবে শুয়ে আবার তন্দ্রা মতন এলো। তন্দ্রার মধ্যেই দেখি আমার ঘরে অবিন এসে ঢুকেছে, ডাকছে। চোখ মেলতেই আবার সেই অন্ধকার, আর কানে বৃষ্টির শব্দ। দিনের বেলায় বৃষ্টি থামল, রোদ উঠল। মেঘ ঘুরে ফিরে আকাশেই জমে থাকল। আয়না তার সেলাই, বই পড়া, শোয়া বসা নিয়ে সকালটা কাটালো। তারপর দুপুরে দুপুরে ছাতা মাথায় করে গেল পিনুর বাড়ি। ফিরল বিকেল শেষ করে। রাতারাতি মেয়েটা যেন কত বেড়ে গেছে। ওর বিয়ে হবে এই ভাবনাতেই কি ওর এত বদল হচ্ছে? বিকেলের পর আবার বৃষ্টি এলো। এখানে বর্ষা নামার ধরনটাই এই। প্রথম দফায় তার কোনো বিরাম থাকে না। 2-3 দিন এক নাগাড়ে বর্ষা চলে, তারপর আবার শুকনো। নতুন করে নামতে 10-15টা দিনও কেটে যায়। শেষে সেই যে নামে, আশ্বিন পেরিয়েও তার জের চলে। সন্ধেবেলায় একবার মনে হয়েছিল অবিনের চিঠির জবাবটা লিখে রাখি, কিন্তু বসি বসি করেও বুঝতে পারি না। একবার ভাবি লিখব না, আবার ভাবি দুটো কথা লিখতে দোষ কি? অন্তত এবারের চিঠির জবাব দিতে আমার সংকোচের কি আছে? কলকাতায় ফিরে গিয়ে অবিন যে চিঠিটা দেয় সেটা আয়নার হাত দিয়ে আমার কাছে এসেছিল। আমি বড় লজ্জায় পড়েছিলাম। অবিনের ওপর খুব রাগ হয়েছিল। তুমি সুহাসের বন্ধু, ফিরে গিয়ে ভদ্রতা করে একটা চিঠি দিতে হয় তো জ্যাঠামশাইকে দাও। তেমন চিঠি তুমি জ্যাঠামশাইকে না দিয়েছ এমনও নয়, আয়নাকেও দিয়েছ। তবু সময় নিয়ে আবার আমায় দেওয়া কেন? প্রথমটার জবাব দেবার সময় আমার মনে হয়েছিল হয়তো ভুল করলাম, ভয়ও হয়েছিল। দেখলাম যা ভেবেছি ঠিক তাই। দেরি করে হলেও পাল্টা জবাব এলো অবিনের। এবার ডাকপিয়নের অনেক সুমতি কার্তিকের হাতে চিঠিপত্র দিয়ে গিয়েছিল, কার্তিক দিল আমার হাতে। চিঠি পড়ে আমার গায়ে যেন জ্বর এলো। ঘরে কেউ থাকলে কি দেখত, কি ভাবত জানি না। আমি কতখানি হুঁশ হারিয়েছিলাম তা পরে বুঝতে পারলাম কমলা যখন জোরে জোরে ডাকল। চিঠিটা আমার হাতের মুঠোয় থাকলেও এলো আঁচলের আড়ালে থাকায় কমলা কিছু বুঝতে পারেনি। তাকে ঘর থেকে সরিয়ে দরজা ভেজিয়ে শুয়ে থাকলাম খানিক। তারপর উঠে কলঘরে গিয়ে চোখ মুখ ধুয়ে নিজের কাজে গেলাম। চিঠিটার জবাব দেইনি, দেব না ঠিক করেছিলাম। সব জিনিসের সীমা আছে। তুমি সুহাসের বন্ধু, তুমি যদি এই বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে চাও তবে সেইভাবেই রাখো যা সৌজন্য সম্ভ্রম নষ্ট না করে। সুহাসের আরেক বন্ধু কমলেশ তো এই বাড়ির সঙ্গে তেমন সম্পর্কই রেখেছে। তবে তোমার এতটা স্পর্ধা কেন? আমার কাছে সত্যি মনে হলো অবিন বড় বেশি স্পর্ধা দেখাচ্ছে। সে যখন এখানে ছিল তখন আমার অশান্তি দিন দিন বাড়িয়েছে। তাকে আমার বিশ্বাস হতো না, ভয় হতো। অবিন কলকাতায় ফিরে গেলে আমি নিঃশ্বাস ফেলেছি, স্বস্তির নিঃশ্বাস। কিন্তু সেই প্রথম আমার যেন দীর্ঘশ্বাসও পড়েছে। আয়না আমায় একদিন বলেছিল, দিদি, অবিনদা যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না? আমার জিভের ডগায় হ্যাঁ এসেছিল। অনেক কষ্টে সামলে নিয়ে বললাম, তোর বুঝি লাগছে? আয়না মাথা হেলিয়ে সরলভাবে হেসে বলল, তার লাগে। আয়নার সঙ্গে আমি চালাকিটুকু করলাম বটে, নিজের তরফে কিছু বললাম না। তবু আমারও যে কোথাও কিছু না লাগছে এমন কথা কি করে বলি? যে কটা দিন অবিন এখানে ছিল
আমি যেন অনবরত ভিতরে ভিতরে উদ্যস্ত হয়ে থাকতাম। ভয়ে কেমন এক অস্থির ভাব থাকত। মনে হতো অসাবধান হলেই আমার কি এক সর্বনাশ ঘটে যাবে। অবিন চলে যাবার পর আমার সাবধান হবার কিছু নেই, কিন্তু বেশ বুঝতে পারি আমার এই পড়ন্ত বয়সে কিসের এক এলোমেলো বাতাস এসে আমায় বিব্রত করে রেখেছে। প্রথম চিঠিতে অবিন এক জায়গায় লিখেছিল, একসময় আমাদের দেশে মেয়েদের ঢাকঢোল পিটিয়ে সতীদাহ করতে নিয়ে যাওয়া হতো। আপনি তাদেরও হার মানালেন। আমাদের হাতে সমাজের কাঁসর ঘণ্টা থাকলে আমিও আপনার জন্য বাজিয়ে দিতে পারতাম। আপনার জয় জয়কার হতো। অবিন যে কী বোঝাতে চেয়েছিল আমি তা বুঝেছি। আমায় সে ব্যঙ্গ বিদ্রূপ যতই করুক, আমি আমার জায়গাটুকু ছেড়ে যেতে পারিনি। আমাদের এই সংসার আমায় মস্ত এক মিথ্যে সম্ভ্রম দিয়ে আমায় চিতায় তোলার জন্য নিয়ে যাচ্ছে, আর আমার চারপাশে এই বাড়ির সংস্কার, সম্মান, ভালো মন্দ বোধ, স্নেহ, ভালোবাসা ঢাক ঢোল পিটিয়ে আমার গৌরব জানাচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। মানুষের নিজের মধ্যে মেকি থাকতে পারে না, যেটা বাইরের সেখানে থাক। যাদের সঙ্গে আমার এই জীবন আজ জড়িয়ে গেছে তাদের কেউ আমাদের বাইরের লোক নয়, সকলেই নিজের। তারা কেন ঢাকঢোল বাজাবে? অবিন এতে স্পষ্ট করে বোঝেনি। প্রথম চিঠির জবাব আমি ছোট করে দিয়েছিলাম, ভদ্র করে, মানুষ যেভাবে মানুষকে দেয়, কিন্তু মুশকিল হয়েছিল অন্য জায়গায়। অবিনকে আমি আপনি করে লিখতে পারিনি, তুমি করেও নয়। সুহাসের কোনো বন্ধুকেই আমি কোনোদিন আপনি করে বলতে পারিনি। অবিন যখন এখানে ছিল তখন আমি কথা বলার সময় খুব সাবধানে সম্বোধন বাঁচিয়ে যেতাম। ওকে তুমি বলতেও আমার সংকোচ হতো। তাকে ঘনিষ্ঠ হবার কোনো সুযোগ দিতেই ভয় করত আমার। চিঠির জবাবটাও হলো সেইভাবেই, তাতে সরাসরি কিছু থাকলো না, নিজের কোনো কথাও নয়। চিঠিটা পাঠিয়ে ভেবেছিলাম অবিন এবার নিরস্ত হবে। তাকে আমার বিশ্বাস ছিল না, তবু ভেবেছিলাম। বেশ কিছুদিন পরে দ্বিতীয় চিঠি এলো। পড়ে দেখি তার অবিনয় না থাক, বিনয়টুকু বেশি নেই। সম্বোধনে আপনিটুকু সে রেখেছে মাত্র, বাকি যা তাতে তার সেই সর্বনেশে ভাব। রাগে, ক্ষোভে, লজ্জায় আমার সারাটা দিন কি দুর্ভোগেই না কেটেছে। পরে মাথা ঠান্ডা হলে ভেবে দেখেছি, যার লজ্জা বলে কিছু নেই, যে দুকান কাটা, যার মাথার বাহুজুরি দেখাবার ঘটা রয়েছে, বোধ বুদ্ধি নেই, তাকে আমি আর কি বোঝাবো? সে বুঝেও বুঝবে না। সুহাসরা ঠিকই বলে, অবিন গন্ডারের মতন একদিকেই গো নিয়ে ছুটে যায়, আশেপাশে তাকায় না। আমার সাধ্য নেই এমন মানুষকে আমি অন্য পথ দেখিয়ে দিই। অবিনের চিঠির কোনো জবাব আমি দিইনি। তুমি নিজের মাথা নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় পাগল করতে এসো না। তোমার কথার চমকে যারা চমকে ওঠে, আমি তো তাদের দলে নই। আমি তোমার বন্ধু নয়, আত্মীয়ও নই তোমার। আমি চুপ করেই থেকেছি। চিঠি দুটোই আমার আলমারিতে পড়ে থেকেছে। তবু একদিন আচমকা মনে হয়েছে কোনো এক পূর্ণিমার টানে যেন কেমন জোয়ার এসে আমার বুকে ছলাৎ ছলাৎ ঘা দিচ্ছে স্রোতের। তখন আমার সর্বাঙ্গ শিউরে উঠেছে। বাগানে দাঁড়িয়ে একা একা আকাশ দেখেছি। ভাড়ার ঘরে বসে আঁচলের চাবিটা আর খুঁজে পাইনি। বিছানায় শুয়ে অন্ধকারে নিজেকে কতবার করে সাবধান করে বলেছি, মোহিনী, তুমি মরতে যেও না। তারপরেই এলো অবিনের তৃতীয় চিঠি। মানুষটা আমার কাছে আবার কেমন অন্যরকম হয়ে গেল। এই অবিন যেন আবার অন্য মানুষ। মিথ্যে বলবো না, এই চিঠি পড়ে আমার দু চোখ ভরে জল জমেছিল। ছেলেবেলায় আমাদের বাড়িতে ভববাবু বলে একজন আসতেন। জ্যাঠামশাই আর বাবার সঙ্গে তার খুব ভাব ছিল। বাবারই বন্ধুর মতন জ্যাঠামশাইকে দাদা বলে ডাকতেন। আমরা বলতাম ভবকাকা। এই ভবকাকা ছিলেন রেলের গার্ড। মালগাড়ি নিয়ে ঘুরে বেড়াতে হতো। এদিকে কোথাও মালগাড়ি এসে আটকে গেলে ভবকাকা আমাদের বাড়িতে এসে জিরিয়ে স্নান খাওয়া করে আবার তার গাড়িতে ফিরে যেতেন।
ভবকাকার গার্ড সাহেবের সাজ পোশাক ছাড়াও বগলে থাকতো গুটোনো লাল সবুজ ফ্ল্যাগ, আর হাতে ঝুলোনো থাকতো গার্ড সাহেবের বাতিটি। বিকেলের দিকে টেকে ভবকাকা এলে ফেরার সময় তার বাতিটা নিয়ে আমায় খেলা দেখাতেন। এই ছিল লাল, তারপর হয়ে গেল সবুজ, আবার লাল, আবার সবুজ। আমি খুব অবাক হয়ে নিবিষ্ট মনে দেখতাম আর অবাক হতাম। ভবকাকা আমায় বলতেন, নে তুই এবার কর দেখি। আমার ছোট হাতে অতটা শক্তি ছিল না যে আমি রং পাল্টে ফেলি। ভবকাকা চাকরি থেকে ছুটি নেবার পর রাজগীরের দিকে বাড়ি করে থাকতেন এবং সেখানেই মারা গেছেন। খুব ছেলেবেলায় ভবকাকার হাতে লণ্ঠনটার রং পাল্টানো আমায় যেমন অবাক করত, অবিনের স্বভাব চরিত্র এই বয়সে আমায় যেন সেই রকমই অবাক করে। সে যে সত্যি কি, কোন স্বভাবের, তা আমার কাছে স্পষ্ট নয়। এখানে এসে প্রথম প্রথম সে আমায় বারবার চমকে দিয়েছে। আমি তার ভয়ে তটস্থ থেকেছি। তারপর অকারণে ভাবিয়ে মেরেছে। শেষে তার জীবের ধার আমার যখন সহ্য হয়ে এলো, তখন আমায় কত রকমভাবেই না কুণ্ঠায় ফেলেছে। কলকাতায় ফিরে গিয়েও সে আমায় স্বস্তি পেতে দিল না। প্রথম চিঠিতে তার হাসি ঠাট্টা ছাড়াও যা ছিল তা হলো স্তব, যদিও হালকা করে। অবিন নিজেই তাকে স্তুতি বলেছে। সেই অবিন তার দ্বিতীয় চিঠিতে দেখি মশাল হাতে ডাকাতের মতন বেরিয়ে পড়েছে। তার খেয়ালই নেই ওই আগুনে কে জ্বলল বা কোথায় তার ঘরখানা জ্বলে উঠল। আমি সেই চেহারা দেখে ভাবলাম, এর সাহস তো কম নয়, ওর মত্ততা থামাবে কে? আর তৃতীয় চিঠি পেয়ে অবাক হয়ে দেখলাম শচীদার সঙ্গে যেন ওর এক জন্ম জন্মান্তরের সম্পর্ক, যে শচীদার অসুখে অবিনের ব্যগ্রতার শেষ নেই। চিঠিটা যতবার পড়ি ততবার ভাবি, এই কেমন করে হয়? শচীদার জন্য আমাদের গোটা পরিবারের যে সমবেদনা, দুঃখ, উদ্বেগ, অবিন যেন তার চেয়ে অনেক বেশি সহানুভূতি ও বেদনা বোধ করছে। ভবকাকার সেই লণ্ঠনের মতন অবিনকে চোখের সামনে যেই রঙে দেখছিলাম, হঠাৎ দেখি তা বদলে গেছে। আমি ভাবি, মানুষটা তাহলে সত্যিকারের কোন স্বভাবের? আমায় যে অক্লেশে লিখতে পারে। খানিকটা আগে কানে এলো পালিতবাবুর হাত রেডিওয়ে কপালকুণ্ডলা পালা হচ্ছে। মেসের বিছানায় শুয়ে শুয়ে আধখানা চোখ বুজিয়ে বাকি আধখানা জানলার খড়খড়ির গা দিয়ে অন্ধকারে চেয়ে থাকতে থাকতে দেখি হালদারের বাড়ির ছাদে আলসে ঘেঁষে আপনি এসে দাঁড়িয়েছেন। ওটা আমার স্বপ্ন না মায়া না মতিভ্রম তা জানি না। আপনাকে টেনে আনার সুতোটা যেন আমার মনে জড়ানো ছিল। হালদার বাড়ির ছাদ থেকে যখন মোহিনীকে আমার চোখের সামনে টানতে টানতে নিয়ে এলাম, আপনি আমার স্তম্ভিত অবস্থা দেখে মতি বিবির মতন করেই বললেন, কখনো কি স্ত্রীলোক দেখেন নাই? আমি মেসের অবিন অবিকল নবকুমারের মতন করে বললাম, স্ত্রীলোক দেখিয়াছি, কিন্তু আপনার মতন সুন্দরী দেখি নাই। শুনে আপনি দু মুহূর্ত আমায় দেখলেন, তারপর দেখি হঠাৎ উধাও হয়ে গেছেন। আমি হো হো করে হেসে উঠে দেখলাম আমার পাট খোলা জানলার খড়খড়ির গায়ে বাঁধা রমাপতিটার গামছাটা ঝুলছে। অবিনের চিঠিতে এইসব কথা পড়লে মাথা ঠিক রাখা মুশকিল। আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। কি নির্লজ্জ, বেহায়া, অসভ্য ছেলে! আমি কি তোমার মতি বিবি? তুমি যে স্ত্রীলোক সত্যি সত্যি দেখনি তা আমি বুঝতে পারি। যে স্ত্রীলোক দেখেছে তার চোখ তোমার মতন নয়। চিঠিটা পড়তে পড়তে মনে হয় দ্বিধা করাটা অবিনের প্রকৃতি নয়, দুঃসাহস দেখানোটাই তার স্বভাব। মানুষের বোধ থাকলে সে দ্বিধা করে, যার বোধ নেই অথচ বচন ক্ষমতা আছে সে অবিনের মতন সাহসটা বাড়াবাড়ি করে দেখাবে। নয়তো ওই অবিনই কি করে আমায় লেখে যে নদী পার ভাঙে না, কুল ভাঙে না, যার বর্ষার জল দুই তীর ডুবিয়ে দেয় না, সেই নদী নিতান্তই মানুষের হাতে কাটা খাল। তার জল আটকাবার কৌশল আছে কারিগরের হাতে। মানুষের ফাঁদে ধরা দেয়নি এমন নদীর দিকে তাকালে
তার চরিত্র বোঝা যায়। সে স্বাভাবিক। তার জল বাড়লে সে কোনো কিছুকেই রেহাই দেয় না। আপনি নিজেকে অন্যের কৌশলের কাছে ধরা দিয়ে বসে থাকবেন, এই কথা ভাবতে আমার গা রিরি করে ওঠে। সংসারে যে কারা তপস্যা করে আপনাকে এই মর্তভূমিতে এনেছিল পাপী তাপী উদ্ধার করতে, আমি তা জানি না। আপনি ভাগীরথী নন, অথচ সেই পুণ্যের লোভে বসে আছেন। অবিন যে কতটা স্পর্ধা দেখাতে পারে, এইসব কথাগুলোই তো তার প্রমাণ। আমার নিজেরই গা রিরি করে উঠেছিল। কাছে থাকলে বলতুম, আমার পুণ্য আমি বুঝি, তুমি তার হিসেব করার কে হে? আমি কোথায় কোন কৌশলের কাছে ধরা দিয়েছি তার জন্য আমার যদি দুঃখ না থাকে, তবে তোমার এত গরজ কেন? যে নদী পাড় ভাঙে তার পাশে তোমার বাড়ি হলে বুঝতে দুঃখটা কোথায় লাগে। আবার এই অবিনকেই দেখলাম শেষের চিঠিতে একেবারে অন্যরকম। কোথায় তার সেই ব্যাঁকা কথার ধার, নাটুকে ঢং, সেই স্পর্ধা? মনে হবে না এই অবিন আর আগের চিঠির অবিন একই মানুষ। যে মানুষটা ভাবে ঘোড়া ছুটলে খুরের শব্দে চারপাশ কাঁপবে, তবেই সেটা ছোটার মতন ছোটা হলো, তাকেই দেখলাম পায়ের খুর ভোঁতা করে বসে আছে। অবিন এখানে থাকার সময় আমি তার সঙ্গে শচীদার মেলামেশা খানিকটা লক্ষ্য করেছি। শচীদাকে যে অবিনের খুব পছন্দ হয়েছিল তা আমার মনে হয়নি। বরং শান্তশিষ্ট গোবেচারী শচীদাকে অবিন যখন তার কথা দিয়ে বিঁধত, আমার খুব রাগ হতো। সুহাসরা হলো অবিনের বন্ধু, তারা আর শচীদা তো এক নয়। সেই শচীদাকে সে অনর্থক জ্বালাবে, এটা আমার পছন্দ হতো না। কিন্তু অবাক হয়ে দেখলাম শচীদার সঙ্গে অবিনের আলাপটা আস্তে আস্তে জমে উঠেছিল। এটা নেহাতি শচীদার গুণে বলেই আমার মনে হয়। কোনোদিন মনে হয়নি অবিন এমন আন্তরিকভাবে শচীদাকে বুঝবে। শচীদার কথা বলতে গিয়ে অবিন লিখেছে, আপনার কাছে প্রথমেই স্বীকার করি আমি আপনাদের শচীপতিবাবুর ভক্ত নই। তার প্রতি আমার বিশেষ অনুরাগ কিছু নেই, বিরাগও নয়। মানুষটি বড় ভালো, শিষ্ট, সরল। শিষ্টতা সরলতার ওপর আমার কোনো মোহ নেই। তবু আজ শচীপতির জন্যে আমি বিশেষ উদ্বেগ বোধ করছি। মানুষের কাছে মৃত্যু কোনো দিনই সহজ নয়, অন্তত সেই মানুষটির কাছে যিনি বছরের পর বছর শুধু ওই বিষয়টাই চিন্তা করে চলেছেন। মৃত্যুকে ভয় পাওয়া মানুষের স্বভাব, পশুরও সেই একই স্বভাব। কিন্তু শচীপতিকে আমি বোঝাতে পারলাম না বেঁচে থাকা আরও ভয়ের। উনি বেঁচে আছেন, বেঁচে থাকার মধ্যে অহরহ যে ভয় আছে তা বোধহয় কোনো দিন ভেবে দেখার চেষ্টা করেননি। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, সেই ভয় আপনার আছে, জ্যাঠামশাইয়ের আছে, সুহাসের আছে। শচীপতিবাবু জীবনের ভয়টাকে এড়াবার জন্যে মৃত্যুর ভয় মাথায় নিয়ে বসে আছেন। এই ধরনের মানুষকে আমার পছন্দ নয়। আমি বলি, এরা হলেন সেই গোত্রের মানুষ যারা দাঁড়িপাল্লার ওজনটা সিধেভাবে করেন না, একদিকে ঝুলিয়ে রাখেন। শচীপতিকে আমি যতটুকু জেনেছি তাতে আমার মনে হয়েছে তিনি সকালে ঘুম থেকে উঠে মাথার বালিশের তলা থেকে যে চশমাটা চোখে পড়ে নেন সেটা হলো এই মৃত্যুর। শোক, মৃত্যু, ব্যাধি, এই তিনের চিন্তা নিয়ে সকালে গাত্রোত্থান করলে জীবনে নাকি অনেক সৎকর্ম করা যায় বলে শুনেছি। আপনাদের শচীদা বোধহয় রোজই এই ভাবনা মাথায় নিয়ে জেগে ওঠেন, কিন্তু তিনি কোন কর্ম করেন তা আমি জানি না। আপনাকে স্পষ্ট করেই বলেছি, আমি শচীপতিবাবুর একেবারে উল্টো মুখে দাঁড়িয়ে, তিনি যদি পূব দিকে মুখ করে আছেন, আমি তবে পশ্চিম দিকে। ওর সঙ্গে আমার মতের মিল নেই, মনেরও মিল নেই। তবু ওই মানুষটিকে কলকাতায় আনাবার জন্য আমি আপনাদের শরণাপন্ন। আপনি হয়তো ভাববেন আমার স্বার্থ কোথায়। আমার স্বার্থ নিতান্তই সাধারণ, তার বেশি কিছু নয়। সামান্য মাত্র কর্তব্যবোধ করছি, তার বেশি আর কি। অবিন যতই বলুক তার কোনো স্বার্থ নেই, তবু আগাগোড়া চিঠিটা পড়লে বোঝা যায় শচীদা বাঁচবার কোনো চেষ্টা না করেই সংসার থেকে চলে যাবে, এটা তার পছন্দ নয়। এই বোকামির কোনো অর্থ অবিনের কাছে নেই।
আরও অনেক কথা লিখেছে অবিন, আমি তার সবটুকু হয়তো বুঝতেও পারিনি। তবে এটা বুঝতে আমার কষ্ট হয়নি, অবিন যতটা সর্বনেশে ততটাই আবার কোমল। ও হলো সেই ধরনের মানুষ যার হাতের কাছে আগুন রাখলে আগুন নিয়েই খেলায় মাতবে, আবার কাদা রাখলে তাই নিয়ে মাটির পুতুল গড়তে বসবে। কি জানি, আমি এই অদ্ভুত মানুষটিকে স্পষ্ট করে বুঝতে পারলাম না। আমার জীবনে পুরুষ মানুষকে আমি তেমন করে চোখ খুলে দেখার সুযোগ পাইনি। তাদের রূপের যে হেরফের আছে এটা আমার খুব বেশি করে জানাও না। আমার বাবা ছিল পুরোপুরি গৃহী মানুষ। ঝুঁকি নিয়ে মস্ত করে ব্যবসা ফাঁদতে গিয়ে সর্বশান্ত হলে মানুষ যেমন করে আছড়ে পড়ে, বাবা সেইভাবেই আছড়ে পড়েছিল। জ্যাঠামশাই হলেন দেবতার মতন মানুষ, অসীম সহ্য আর স্নেহ নিয়ে দাঁড়িয়ে আছেন এখনও। ওদের কথা বাদ দিলে যে পুরুষটি আমি প্রথম নিজের মতন করে চোখ মেলে দেখেছিলাম সে হলো শচীদা। আজকের শচীদা সে নয়। আমার সদ্য যৌবনের মুখে সকালের মতন এসে সে দাঁড়িয়েছিল। তার রূপ ছিল নির্মল শান্ত, তার আলোয় তেজ ছিল না, দুর্বল ও স্নিগ্ধ ছিল। আজ এই বয়সে এসে জীবনের সেই সকালবেলার দিকে তাকালেই মনে হয় ওই বেলাটুকু চোখ চাইতে চাইতেই যেন কেটে গেছে। বুঝতে পারি ওটা থাকার নয়, রাখারও নয়। একটা দিনের কথা আমার মনে আছে। শচীদা আর আমি স্টেশন পাড়ার কালী পুজো দেখে ফিরছিলাম। রেল ফটক পর্যন্ত দেওয়ালির আলো ছিল, তারপর রাস্তাঘাট অন্ধকার। দূরে যা বাতি জ্বলছে পথ পর্যন্ত পৌঁছতে পারে না। সেবারের কালী পুজোতে বেশ শীত পড়ে গিয়েছিল। আগে কদিন বৃষ্টি বাদলা গেছে। দুজনে অন্ধকারে হেঁটে হেঁটে আসছি, আমার খুব শীত ধরে গিয়েছিল। গায়ে আমার গরম কিছু ছিল না। শচীদা একটা চাদর জড়িয়ে রেখেছিল। আমি বললাম, তোমার চাদরটা একটু দাও না, শীত করছে। এই নাও বলে তার চাদরটা আমায় দিয়ে দিল। সবটা কেন, তো তুমি অর্ধেকটা নাও। আমরা এক চাদরে গা ঢেকে দুজনে গায়ে গায়ে হয়ে ফিরছি। ফিরতে ফিরতে হঠাৎ কি মনে করে আমি বললাম, আচ্ছা শচীদা, আমরা এখন জোড় না বিজোড়? বিজোড়। না, জোড়। না না, বিজোড়। ধ্যাত, জোড়। আমরা জোড় না বিজোড় করতে করতেই অনেকটা হেঁটে এলাম। ছেলে মানুষের কি শেষ ছিল? কত কি বলেছি তখন। শেষে শচীদা বলল, এবার থেকে বাইরে বেরোবার সময় তোমার গায়ের শাল নিয়ে বেরিও মহিন। তখন শচীদা আমায় আদর করে মহিন বলে ডাকত। আমি বললাম, কেন? যা বলছি তাই করো, এইসব জোর বিজোরের খেলা আর করা যাবে না। আমি তখন বুঝিনি। কয়েকদিন পরে জানলাম শচীদা আমাদের জোরের সম্পর্কটা ভেঙে যাওয়ার কথা জানে। শচীদার পর আমার জীবনে অন্য যে পুরুষ এলো তার সঙ্গে আমার ছাদনাতলায় চার চোখের মিলন হলেও সেই পুরুষটিকে আমার আর দেখার ইচ্ছে থাকল না। তার কথা মনে এলেও আমার সারা গা ঘিন ঘিন করে ওঠে। শচীদা আর আমার একসময়ের স্বামী, এই দুই পুরুষকেই আমি জীবনে দেখেছি। একজনের জন্য আমার খানিকটা মায়া আছে, মমতাও আছে, কিন্তু তার বেশি কিছু নেই। আর অন্যজনের জন্যে আমার কোথাও কিচ্ছু নেই। শচীদা অক্ষম পুরুষ, তার না আছে সাহস, না তেজ, না উদ্যম। সে সংসারে এসেছে দুর্বলের মতন থাকতে অভ্যস্ত হয়ে গেছে। সে চিরটা কাল মাথা নুইয়েই থেকেছে। তাকে দেখে মেয়েদের মায়া হতে পারে, মন ভরে না। আর যে মানুষটার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার মতন পুরুষকে আমি কোনো দাম দিই না। আর এখন দেখছি এই অবিনকে। এ যেন কোন ধরনের পুরুষ আমি বুঝতেই পারছি না। অবাক হয়ে দেখছি, ওর যেন সবটাই বিচিত্র। আমি তার সম্মানীয়, তবু সে আমায় কমলেশদের মতন সম্মান করে না। তার সম্মানের ধরনটাই আলাদা। আমায় সে মর্যাদা দেয়, অথচ সেই মর্যাদা আমার এতদিনের পাওয়া মর্যাদার মতন এক ধাতুর নয়। তার চোখে আমি বিমুগ্ধ ভাব দেখেছি, কিন্তু সে আমায় ভান করে স্তব করতে বসেনি। আমি জানি না ওর স্বভাবে কি আছে। পুরুষ মানুষদের মধ্যে একটা স্বভাব আছে যা কোনো দিকে তাকায় না।
কর্তব্য, প্রেম, স্নেহ, মায়া, বোধ, বুদ্ধি কোনো কিছুই তাদের পথে কাঁটা হয় না। তারা আমার সেই স্বামীর মতন একটা খিদে নিয়ে জন্মেছে। তাদের মুখে অরুচি বলে কিছু নেই। এরা হলো ইন্দ্রের জাত, মেয়েদের সব শান্তি ভেঙে দেয়, আর আমি সেই জাতটাকে ঘৃণা করি। অবিন সেই জাতের পুরুষ নয়, তার চোখে আমি সেই দৃষ্টি কোনো দিন দেখিনি। মাঝে মাঝে আমার মনে হয় অবিন যতখানি বেগে ঝড়ের মতন ছুটে আসে ততটা প্রলয় করতে পারে না। তার বেগ আছে কিন্তু নিষ্ঠুরতা নেই। সে দক্ষযোগ্য বাঁধানোর মানুষ নয়। তার মধ্যে যেটা খায়ালিপনা সেটা ভর করলে তাকে কোথায় যে উড়িয়ে নিয়ে যাবে বলা মুশকিল। কিন্তু অবিন যখন তার মতি ফিরে পায় তখন সে বড় সুন্দর হয়ে ধরা দেয়। এই তো শচীদার বেলায় যেমন দিয়েছে। আজ আমার এক এক সময় আচমকা মনে হয় অবিন কি সত্যি সত্যি নির্লোভ নির্লিপ্ত কোনো পুরুষ? তার মুখে যতটা অভিনয়, মনেও কি তাই? আমি বুঝি না, অবিনও আমায় বোঝে না। তার বোঝার ঝোঁক আছে, আমার নেই। তবু এই যে সারাদিনের মধ্যে আমি থেকেই অন্যমনস্ক হয়ে যাই, হঠাৎ কোথাকার এক ভয় এসে আমার বুক কাঁপায়। রাত্রে শুয়ে শুয়ে অন্ধকারে নিজের জীবনটাকে বারবার দেখি। এই যে আমি এতটা রাত করে প্রথম বর্ষার ঝিপঝিপে বৃষ্টির মধ্যে অবিনকে চিঠি লিখতে গিয়েও পারি না, এই সবই যেন আমার কি এক লজ্জা হয়ে উঠেছে। দুঃখও কোথাও এক শূন্য হয়ে যাবার বেদনা, দুঃখ আজ আমার মধ্যে ভরে উঠছে। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। নতুন পর্ব নিয়ে শিগগিরই ফিরছি। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।